এখন আমরা আলোচনা করব আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং আমদানি ও রপ্তানি বিষয়ক কিছু তথ্য নিয়ে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর একটি সরকারি দপ্তর যা আমদানি ও রপ্তানি বিষয়ক তদারকি করে। দপ্তরটির রাজধানী ঢাকায় অবস্থিত। এই দপ্তর সরকারকে আমদানি ও রপ্তানি বিষয়ে পরামর্শ ও অনুমোদন দেয়। এই দপ্তরটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে। এর সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। আর এটি কাজ করে যে অঞ্চলে, সেটা হচ্ছে বাংলাদেশে। দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ইতিহাস। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর 19 এপ্রিল 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল আইনি ভিত্তি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের আমদানি আয় রপ্তানি আইন 1950। দুর্নীতি। 2015 সালের অক্টোবর মাসে একজন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া আর যে তথ্য আমাদের লাগবে সেটা হচ্ছে জিএসপি সুবিধা। আমরা জানি যে বাংলাদেশকে জিএসপি সুবিধা পেয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে কথা হয়েছে। 2013 সালে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র। জিএসপি বাতিলের পর অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ন্যাশনাল ট্রাইপার্টিট প্ল্যান অফ অ্যাকশনের আওতায় শুরু হয় তৈরি পোশাক শিল্পে নানা সংস্কার। এখানে অ্যাকর্ড কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আছে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে উন্নয়নশীল না নিম্ন মধ্যম আয়ের এলডিসি, তা নিয়ে বিভ্রান্তি। আমরা জানি বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছে। আর উন্নয়নশীল এই দেশটা, এটা বলতে হলে আমাদেরকে আরও 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা আরেকটু আলোচনা করব যে আসলে এখানে যে বিষয় ভাগগুলো আছে, আসলে যে এখানে যে স্বল্প উন্নত, উন্নত এবং উন্নয়নশীল, এই ভাগগুলো এখানে দিয়েছে হচ্ছে এইগুলো সাধারণত জাতিসংঘের হিসাবে বিশ্বে 3 ধরনের দেশ রয়েছে: উন্নত, উন্নয়নশীল ও স্বল্প উন্নত, যেটাকে বলি এলডিসি। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করেছে, এখন উন্নয়নশীল দেশে যাওয়ার পথে। জাতিসংঘ হিসাবটি করে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা বা সংকট সূচক অনুযায়ী। জাতিসংঘের 1971 সালের হিসাব অনুযায়ী বিশ্বে এলডিসি ছিল 23টি, বর্তমানে 47টি। বাংলাদেশ এলডিসিভুক্ত হয় 1975 সালে। মাত্র 5টি দেশ গত 40 বছর এলডিসি থেকে বের হতে পেরেছে। এর মধ্যে বতসোয়ানা 1994 সালে, কেপ ভার্দে 2007 সালে, মালদ্বীপ 2011 সালে, সামোয়া 2014 সালে এবং ইকুয়েটরিয়াল গিনি 2014 সালে বের হয়। 2011 সালে তুরস্কের ইস্তাম্বুলে এলডিসি বিষয়ক চতুর্থ জাতিসংঘের সম্মেলনে 2020 সালের মধ্যে এলডিসির সংখ্যা অর্ধেক নামিয়ে আনার লক্ষ্যে ঠিক করা হয়েছে। সামনেই 2020। অর্থনীতিবিদরা আপাতত এ লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না। তাহলে আমরা এখন বলতে পারি যে এলডিসিকে এখানে হচ্ছে যে জাতিসংঘের হিসাবে 3 ধরনের দেশ আছে: উন্নত, উন্নয়নশীল ও স্বল্প উন্নত। আর এটা সাধারণত মানে কিসের ওপর ভিত্তি করে এই যে ভাগগুলো করা হয়েছে? মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই 3টা। এখানে 3 ধরনের দেশ, আর হিসাবটিও করা হয়েছে 3টা ইসের উপরে, 3টা সূচকের উপর ভিত্তি করে করা হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে এখানে মোট 4টি আয় দিয়ে বিবেচনা করা বিশ্বব্যাংকের ভাগগুলো এক হিসেবে 3টি, আর এক হিসেবে 4টি। 3টি ভাগ এরকম: নিম্ন আয়, মধ্যম আয়, আর একটা হচ্ছে উচ্চ আয়। আর মধ্যম আয় 2 ধরনের: নিম্ন মধ্যম আয় এবং উচ্চ মধ্যম আয়। শেষে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে রয়েছে। আর বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সে ঘোষণা বিশ্বব্যাংক দিয়েছে। বাংলাদেশ নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সে ঘোষণা বাংলাদেশকে দিয়েছে কে? বিশ্বব্যাংক, 2015 সালের 1 জুলাই। যেসব দেশের মাথাপিছু আয় $1045 বা তার নিচে বিশ্বব্যাংকের বিবেচনায় সেগুলো হচ্ছে নিম্ন আয়ের দেশ। স্বাধীনতার পর থেকে 2015 সালের 1 জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশ নিম্ন আয়ের দেশ ছিল। নিম্ন আয়ের দেশকে সহজ বাংলায় বাঙালিরা গরিব দেশ বা দরিদ্র দেশ বলে আছে। আবার বিশ্বব্যাংকের হিসাবে মাথাপিছু জাতীয় আয়
$1046 থেকে $12,736 পর্যন্ত সবাই মধ্যম আয়ের দেশ। এর মধ্যে আয় $1046 থেকে $4,125 পর্যন্ত হলে তা নিম্ন মধ্যম আয়ের দেশ, আর $4,126 থেকে $12,736 পর্যন্ত হলে সেটি উচ্চ মধ্যম আয়ের দেশ। মাথাপিছু জাতীয় আয় এর চেয়ে বেশি হলেই হবে উচ্চ আয়ের দেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $1,909। $1,909। আমরা তাহলে এখন বিশ্বব্যাংকের যে ক্যাটাগরির ভিতরে আছে, আমরা আমাদের বিশ্বব্যাংকের মাথাপিছু জাতীয় আয় 1,000 থেকে 1,046 থেকে 12,736। তাহলে আমরা এখন হচ্ছে মধ্যম আয়ের দেশের ভিতরে আছি। আর আমরা তো আগেই হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশে 2015 সালের 1 জুলাই স্বীকৃতি পেয়েছিলাম। তো বিশ্বব্যাংকের মাথাপিছু আয়ের হিসাবে আমরা এখন আছি মধ্যম আয়ের দেশে বিশ্বব্যাংকের হিসেবে। আর আমরা যদি জাতিসংঘের হিসাবে যাই তাহলে আমরা এখন আছি উন্নয়নশীল দেশের, কিন্তু এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। এই ছিল এইগুলা আজকের মতন। তাছাড়া আজকে আমদানি রপ্তানি বিষয়ক পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে যে বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম। বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 42তম। বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান 30তম। আবার বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। বর্তমানে কন্টেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। এটা হচ্ছে কন্টেইনার পরিবহনের দিক থেকে 64তম। তাছাড়া আছে বিশ্বে আমদানি রপ্তানি এই শীর্ষ দেশগুলো কোনটা, এবং বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ, পোশাক আমদানি রপ্তানিতে বাংলাদেশের অবস্থানটা কেমন। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ এখন বিশ্বের যে রপ্তানি কারকদের দেশগুলো আছে এর ভিতরে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাছাড়া একইভাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে, যে সমস্ত দেশ আছে তার ভিতরে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর বস্ত্র আমদানি করে হচ্ছে বেশি হচ্ছে যুক্তরাষ্ট্র। বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে, বস্ত্রতে বাংলাদেশের অবস্থান 4। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর পোশাক আমদানিতে যুক্তরাষ্ট্র, আর পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে হচ্ছে 2য়। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।